ভোট আসলে কি? আসলে ভোট মানে হচ্ছে আপনার মাথার সাথে, আপনার মাথার পিটিউটারি গ্ল্যান্ডের সাথে খেলা। কিভাবে পলিটিক্যাল পার্টিগুলো, যত পলিটিক্যাল পার্টি রয়েছে, সেন্ট্রাল হোক, স্টেট হোক, রিজনাল হোক, তারা কিন্তু আপনার মাথার সাথে খেলছে বলেই আপনি বিচার করতে পারছেন যে আচ্ছা আমার এটাকে ভালো লাগছে, আমি এটাকে গিয়ে ভোট দেব, বা আমাকে ফায়দা দিচ্ছে, আমি এটাকে ভোট দেব। কিন্তু পয়সাটা আপনারই কিন্তু আপনার কাছে রোটেট হয়ে আসছে। কিভাবে একবার ভেবে দেখবেন যে এই সাইকোলজিক্যাল ওয়ার যেটাকে বলা হয়, যে সেখানে পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে মানুষের সাথে খেলে যাচ্ছে। ভোট যুদ্ধ চলছে আর একটি ফেজই বাকি। কখনো ভেবে দেখেছো যে কোন কোন ফ্যাক্টর নির্ভর করে এই ভোট দেওয়ার উপরে? মানুষকে কোন কোন জিনিস প্রভাবিত করে? আমরা কি সত্যি প্রিভিয়াস ইয়ারে গভর্নমেন্টের কাজগুলো দেখেই কি আগামী দিনে তাকে নির্বাচন করি, না মাথায় চলে অন্য কিছু আর গিয়ে ভোট বাটনে যেটা মনে হয় সেটাই টিপে দিই? কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রভাবিত করে? এবং 18 ইয়ার্স থেকে মোটামুটি 80 ইয়ার্স যদি আমি অন অ্যান অ্যাভারেজ ধরি, সব মানুষের মনোবৃত্তি কি সেম হয়? এত ভেরিয়েশন কেন হয়? কেন আমরা ভোট দেই এবং ভোট দেওয়ার সময় আমাদের মানসিকতা কি থাকে? কোন জিনিসগুলো আমাদের প্রভাবিত করে? একটি একটি করে আমরা ঘটনার বিশ্লেষণ করব। দেখো, মাথা মানেই হচ্ছে বুদ্ধি যেখানে ধরে। এআই আমরা জানি কিভাবে ইউজ হয়। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর আজকের যুগে দাঁড়িয়ে বলতেই হয় ভোট মানে এটাকে বলা যেতে পারে সাইকোলজিক্যাল ওয়ার। যে পার্টি সাইকোলজিক্যাল ওয়ারের স্ট্র্যাটেজি যত ভালো হবে সে তত বেশি ভোট টানবে। হ্যাঁ, ঠিকই শুনছো, ভোট যুদ্ধ মানে কিন্তু ওয়ান কাইন্ড অফ সাইকোলজিক্যাল ওয়ার। কিভাবে সাইকোলজিক্যাল ওয়ার হয়? দেখো, প্রথম কথা হচ্ছে কোন পার্টির তুমি দেখছো দিন রাত্রি তার প্রচার চলছে, টিভি খুলছো, ফেসবুক খুলছো, ইউটিউব খুলছো, টুইটার করছো, হোয়াটসঅ্যাপ করছো, সমানে সেই পার্টি সম্বন্ধে তোমাকে আসছে। রিজনাল ভাবে বাংলায়, যদি এখানে যারা ভিডিওটি দেখছো তারা সবাই বাংলায় কথা বলো, তো বাংলাতে তোমাকে সেই প্রচারটা করছে। যে জিনিস তোমার চোখের সামনে বেশি দেখানো হবে সেই জিনিস অটোমেটিক্যালি তোমার মগজে কিন্তু ঢুকে যাবে। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মগজাস্ত্র, যেটা আমরা হীরক রাজার দেশে বা গুপি গাইন বাঘাবাইনে যে দেখেছি আমি, মগজ ধোলাই। এখানেও কিন্তু ভোট যুদ্ধে মগজ ধোলাই কিন্তু রয়েছে। সব পলিটিক্যাল পার্টিরাই এই মগজ ধোলাইয়ের যুদ্ধে কিন্তু নেমে যায়। কিভাবে? দেখো, শাহরুখ খানের সিনেমা যখন বের হয়, শাহরুখ খান একটা কথা খুব বলে যে তুমি আমাকে হেট করতে পারো, তুমি আমাকে ভালোবাসতে পারো, বাট ইউ কান্ট ইগনোর মি। ঠিক এই স্ট্র্যাটেজিগুলোই কিন্তু পলিটিক্যাল পার্টিরা নেয়। কিভাবে? যে তুমি সকালে উঠছো, পেপার পড়ছো, পেপারে দেখলে ভোটে কোনো একটা পলিটিক্যাল পার্টির বিজ্ঞাপন রয়েছে। তুমি এরপরে ফেসবুক কিছুক্ষণ স্ক্রল করলে সেখানেও সেই পলিটিক্যাল পার্টি সম্বন্ধে নিউজ আসছে। তুমি কিছুক্ষণ পরে অফিসের কাজ করতে করতে হোয়াটসঅ্যাপ দেখছো, সেখানেও অফিসের গ্রুপেও লোকে কথা বলছে। তো অটোমেটিক্যালি, এবং দিন শেষে যখন বাড়ি আসছো তখনও দেখছো বড় বড় হোর্ডিং গুলো সেই পলিটিক্যাল পার্টিরই রয়েছে, এবং তার মধ্যে কিছু কিছু রয়েছে অন্যান্য পার্টি। যে জিনিসটা তোমাকে বেশি হ্যামার করবে সারা দিন রাত তোমার মাথায় মগজাস্ত্রতে, সেই জায়গাটা কিন্তু শান দেবেই। এটা একদম ওয়ান কাইন্ড অফ সাইকোলজিক্যাল ওয়ার। এবার এই সাইকোলজিক্যাল ওয়ারে জেতার জন্য যে স্ট্র্যাটেজিটা নেওয়া দরকার 2014 থেকে বিজেপি গভর্নমেন্ট কিন্তু সেটা বুঝে গেছিল। তার কারণ হচ্ছে 2014 আর 2024 এই 10 বছরের ভোটে কিন্তু অনেক কিছু স্ট্র্যাটেজিক্যালি চেঞ্জ হয়ে গেছে। আগে যেটা মাঠে ঘাটে নেমে লড়াই হতো, সেই লড়াইটা কিন্তু অনেকটাই ভার্চুয়াল হয়ে গেছে। এবং একটা সময় আমাদের মনে আছে 2014তে বিজেপি ছাড়া আর বাকি সব পলিটিক্যাল পার্টিকে যদি বলা হতো যে আপনার সোশ্যাল মিডিয়ার জন্য কত বাজেট স্যাংশন, ভয় বলতো না। আর না হলে পরে খুব মিনিমাম কোন একটা বাজেট তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 2014 জন্য দিত। মানে সেটা কিন্তু খুব পলিটিক্যাল পার্টিগুলো বেঁচে শুনে এবং খুবই কম। কিন্তু সেই সময় থেকে বিজেপি কিন্তু 2014, 2019 এবং এবছরও যেভাবে এই জিনিসটাকে কাজে লাগাচ্ছে, আজ তারা ফুলে ফেপে হয়ে উঠেছে। আজকে বিজেপির বলা হয় 80 থেকে 90 লাখ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। মানে দুর্গাপুজোর গ্রুপ হতে পারে, তোমার বাড়ির রিলেটিভের গ্রুপ হতে পারে, তোমার সংকীর্তনের গ্রুপ হতে পারে, তোমার কোনো একটা ক্যারেটের গ্রুপ হতে পারে। সব গ্রুপের মধ্যেই কিন্তু বিজেপির কর্মকর্তারা কিন্তু রয়েছে, এবং সেখানে যদি তুমি লক্ষ্য করে দেখো কিছু না কিছু পোস্ট বিজেপি রিলেটেড কিন্তু আসে। তো তাদের নেটওয়ার্ক বিশাল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইলেকট্রাল বন্ডে যেটা আমরা জানতে পেরেছি, বিজেপির নেট অ্যাসেট যেটাকে আমরা বলা হয় এতটাই এই মুহূর্তে দাঁড়িয়ে যেগুলো কর্পোরেট হাউসগুলো আছে তাদের সবাইকে কিন্তু পিছে ফেলে আগে চলে যাওয়ার মতন। তো পলিটিক্স একটা কিন্তু বড় বিজনেস, এবং তোমাকে সোশ্যাল মিডিয়াতে
পুরো ছেকে ধরছে সেই জায়গাটা। কেন সে করতে পারছে? কারণ তার সেই অর্থ এবং সেই বড় ব্যাপ্তিটা রয়েছে। এবার যদি বলা যায় যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস কি করছে, তারা এই লড়াইটাতে নেমেছে অনেকটা পরে, যার জন্য অনেকটাই তারা পিছিয়ে সেই জায়গা থেকে। সিপিএম এই লড়াইটা করছে, কিন্তু করলে পরেও তাদের কাছে হয়তো সেই অর্থবলটা নেই। তার মানে অর্থ কিন্তু ভোটে একটা প্রভাব ফেলে সবসময়। কারণ ধরো কোনো ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে তুমি আসছো এবং সেখানে দেখছো গাড্ডা, তুমি কিন্তু বাড়িতে এসে আবার এক ফ্যাট দেখে ভুলে যাচ্ছ যে এই ন্যাশনাল হাইওয়েটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে, রাদার দ্যান সেই সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো কাজগুলো তোমার চোখের সামনে আসছে বারবার, এবং সেই কাজের রেস ধরে কোন কোন কাজ আগামী দিনে হতে পারে সেই জায়গাগুলো তোমাকে এতটা হ্যামার করছে, তোমার ভোট কিন্তু সেখানেই চলে যাবে। এবার চলে আসি, ধর্ম কি এফেক্ট করে? ঘটনাটার উত্তর দুভাবে দেওয়া যেতে পারে। হ্যাঁ, ধর্মের ভিত্তিতে ভোট হয়, আবার ধর্মের ভিত্তিতে ভোট হয়ও না। এটা ডিপেন্ড করে মানুষের শিক্ষার উপরে অনেকটাই। মানুষ যখন দেখে তার অস্তিত্ব বিপন্ন হয়ে আসছে কোনো একটি ধর্মের এগেনস্টে, তখন তারা বাঁচার জন্য অন্য একটি ধর্মের যদি কোনো পার্টিকে দেখে তাকে সাপোর্ট করছে, তাকে গিয়ে আঁকড়ে ধরে। এটা বাস্তব হিউম্যান নেচার, সার্ভাইভাল ফর এক্সিস্টেন্স। আবার যদি ধর্মের ভিত্তিতেই পুরো ভারতবর্ষে ভোট হতো, তাহলে সাউথ ইন্ডিয়াতে বিজেপির রেজাল্ট কিন্তু এরকম হতো না। কারণ সেখানে হিন্দু প্রভাবিত হলে পরেও সেখানে মানুষজন এতটাই শিক্ষিত যে তারা বোঝে যে আচ্ছা এটা হলে এটা হতে পারে, আমরা তাহলে এবার একে দেব না। মানে কেরল মডেল যদি তোমাকে বলা যায়, সেখানে বিধানসভায় দেখা যায় প্রায় প্রতি বছর বছর অন্তর, প্রতি টেনিয়রে কিন্তু গভর্নমেন্ট তারা চেঞ্জ করে দেয়। কেন না? ডেভেলপমেন্টটা হতে দেয় সেই জন্যই। এবং যারা ইয়ংস্টাররা বলে যে, খুব স্টাইলেই বলে, উই ডোন্ট কেয়ার, আমাদের ভোটের সাথে কোনো লেনাদেনা নেই, উই হেট পলিটিক্স, এই কথাটা একদমই একটা বাজে কথা, মানে কোট আনকোট বাজে কথাই এটা। কারণ পলিটিক্স আমাদের সবার জীবনে রয়েছে। আজকে আমি কি পড়াশোনা করছি তার মধ্যে পলিটিক্স, কারণ ন্যাশনাল এডুকেশন পলিসিটা কিন্তু ইমপ্লিমেন্ট করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা একটা পলিটিক্যাল পার্টির আন্ডারে আসে। আজকে যদি ভাবে সে যে কোনো জবে যাচ্ছে, তার সেখানে এইচআর পলিসি কি হবে বা তার সেখানটাতে মাইনা কি হবে, সেটাও কিন্তু প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করলে পরেও গভর্নমেন্টেরও সেখানে কিন্তু কিছু নর্মস রয়েছে। এবং এটা কিন্তু দীর্ঘদিনের কোনো না কোনো বিপক্ষ, কোনো না কোনো পক্ষের মানুষরা দীর্ঘদিনের লড়াইয়ের ফল এটা। তো এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে যে উই হেট পলিটিক্স এটা বলে লাভ নেই। দেশ তোমার এবং ভোট দেওয়াটা দরকার। কিন্তু সবাই ভাবে যে আমার ভোট দিয়ে কি হবে। এক্স্যাক্টলি তোমার ভোট দিয়ে যদি এইভাবে যদি কোটি কোটি মানুষ ভাবে, তাহলে তো দেশে ভোটই হবে না। এবার চলে আসি আরেকটি জায়গা, একটা সংখ্যা আছে, ভালো লেগে অনেকেই কিন্তু ভোটটা দেয়। এবার চলে আসি যে আরো কিছু সংখ্যক মানুষ আছে যারা পলিটিক্যাল পার্টিটাকে ভালোবেসে পার্টিটা করে, এবং সেই ভালো লাগার জায়গা থেকে যখন দেখে যে যে পলিটিক্যাল পার্টির জন্য তার পরিবারের কেউ প্রাণ পর্যন্ত দিয়েছে, সেই পলিটিক্যাল পার্টিটা অন্য একটি পলিটিক্যাল পার্টির সাথে গিয়ে হাত ধরে নিচ্ছে, যেটা বেঙ্গল কেসে আমরা দেখেছি সিপিএম এবং কংগ্রেস। আজকে এটা তো বলে লাভ নেই, গোটা বাংলা জুড়ে সিপিএম এর অত্যাচারে কংগ্রেসের প্রচুর লোকে মারা গেছে, আবার কংগ্রেসের কিছু কর্মীর অত্যাচারে সিপিএম এর কিছু লোক ঘর ছাড়া হয়েছে, মারাও গেছে। এই পরিসংখ্যান দুজনে দুজনকে মারামারি করতো। তো যাদের পরিবার থেকে মানুষ নিহত হয়েছেন, চলে গেছেন, জায়গা ছেড়ে চলে যেতে হয়েছে, পুরো জীবন বদলে গেছে, তারা যখন দেখে সিপিএম কংগ্রেস ভাই ভাই হয়ে এবার ভোটটা করছে, বৃহৎ একটা অ্যাঙ্গেল হয়তো তাদের থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু গ্রাউন্ড লেভেলে বোঝানো মুশকিল। সেই ভোটগুলো কিন্তু আবার অন্য জায়গায় চলে যায়। তো ইটস অল অ্যাবাউট সাইকোলজি অ্যান্ড ইউর থিঙ্কিং। মানুষ ভাবে যেটা, সেই জায়গাতে সেইভাবেই কিন্তু ভোটটা করে। এবং এই ভাবার জন্য কিন্তু মিডিয়া এফেক্ট, স্পেশালি সোশ্যাল মিডিয়া কিন্তু অনেকটাই দায়ী। আজকে বিজেপির সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণে বাজেট, সেটা কোনো পার্টি তার ধারে কাছে নেই, কারণ সে এখন লিডিং জায়গাতে রয়েছে। আরেকটা জিনিস রয়েছে যে এই ভোটকে উপেক্ষা করতে পারবে না অনেকেই, যে যারা দিনের আলো দেখে কোন একটা পলিটিক্যাল পার্টি আসলে পরে আমার এই সুবিধা হবে। যেমন ইউনিফর্ম সিভিল কোড, বিরোধিতা থাকতেই পারে, কিন্তু ইউনিফর্ম সিভিল কোড আসলে বিভিন্ন ধর্মাবলম্বীর মহিলারা যারা যদি ডাইভোর্স হয়ে যায় বা স্বামী মারা গেলে কত পার্সেন্ট পাবে, সেই জায়গায় যেহেতু ধর্মে ধর্মে ডিভিশন আছে, সেটাকে একটা জায়গায় আনতে যাচ্ছে। তার মানে সেখানে প্রচুর মহিলা কিন্তু আশার আলো দেখতে পায়। আবার পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জি থাকলে পরে কিছু ধর্মাবলম্বী এবং কিছু মানুষ ভাবে যে একটা আশার জায়গা আছে, তারা সেই জায়গাটা কিন্তু আঁকড়ে ধরে থাকতে চায়, ইন স্পাইট অফ দ্যাট যে সে অন্য কোনো পার্টিকে ভালোবাসলেও সেটা করে না। এবার চলে আসি, পলিটিক্যাল পার্টিগুলোও কিন্তু এটাকে পুরোপুরি ইউটিলাইজ করে। অ্যাকচুয়ালি এই ভোট ব্যাংকের রাজনীতিটা পুরো ডিপেন্ড করে হচ্ছে আমি কিভাবে স্ট্র্যাটেজি সাজাচ্ছি। মানে দেখুন, এই যে লক্ষ্মীর ভান্ডার বলা হয়, এই গভর্নমেন্ট লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বা তৃণমূল সরকার যে যে ফেসিলিটি গুলো দিচ্ছে, বেকার ভাতা, পুরোহিত ভাতা, এই দিচ্ছে, মমতা ব্যানার্জি দিচ্ছে। আলটিমেটলি কি সত্যি মমতা ব্যানার্জি দিচ্ছে? সে তো তার ঘরের পয়সা নিয়ে তো আর দিচ্ছে না।
দিচ্ছে কোথা থেকে? আপনার আমার ট্যাক্সের পয়সা থেকেই সে দিচ্ছে। কিন্তু সেটা প্রচারের সময় যখন আসছে মমতা ব্যানার্জি দিচ্ছে এবং তার ছবিও লাগানো থাকছে, সেই জিনিসটা হচ্ছে সেম সেন্ট্রালে। আজকে সেন্ট্রালে দেখা যায় আয়ুষ্মান বা জনধন যোজনা বা ডিফারেন্ট স্কিমগুলো যেগুলো রয়েছে, মানে যেটাকে আমরা বলি হচ্ছে পাবলিক ওয়েলফেয়ারের যে স্কিমগুলো রয়েছে, সেই ওয়েলফেয়ার স্কিমগুলোতে সবখানে কিন্তু নরেন্দ্র মোদীর ছবি রয়েছে। নরেন্দ্র মোদী কি তাহলে ঘরের পয়সা দিয়ে দিচ্ছে? নরেন্দ্র মোদী এটা দিচ্ছে না, আপনার ট্যাক্সের পয়সাই আপনাকেই দিচ্ছে সেখানটাতে, রেশনেও তাই হচ্ছে। কিন্তু এই জিনিস ছিল কিন্তু কংগ্রেসের সময়ও। রাজীব গান্ধীর সময় যুব কম্পিউটার বা রাজীব গান্ধীর সময় জল যোজনা এরকম একটা প্রকল্প ছিল, সেখানেও কিন্তু রাজীব গান্ধীর পোস্টারিং থাকতো, সেটাকে রাজীব গান্ধী নিজের ঘর থেকে তো দিত না, কিন্তু আপনার পয়সায় আপনাকে দিচ্ছে। কিন্তু সেখানে প্রচারটা করছে পলিটিক্যাল পার্টিরা নিজেদের। বলা হয় একটা ক্যালকুলেশনে এই পাবলিক ওয়েলফেয়ার স্কিম ধরে মানুষের জীবনে পৌঁছাতে একটি সরকার প্রায় সবচেয়ে বেশি বাজেট রাখে, প্রায় 20 লক্ষ কোটি টাকার মতন বাজেট তাদের ধরা থাকে। মানে ভাবছেন মাছের তেলে কিন্তু মাছ ভাজে পলিটিক্যাল পার্টিগুলো। তার কারণ হচ্ছে এই যে স্কিমগুলো যে লঞ্চ হচ্ছে, এটা তো কোনো পলিটিক্যাল পার্টির স্কিম নয়, স্কিমগুলো হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কিম। এবং এই স্কিমগুলো থেকে যারা যারা উপকৃত হচ্ছে তারা হচ্ছে সাধারণ মানুষ। কিন্তু এই স্কিমগুলো ইমপ্লিমেন্ট করছে একটি সরকার। সেই সরকার কোনো একটি পলিটিক্যাল পার্টি, সে তখন বলছে যে আমার সরকার এটা করেছে, কিন্তু করেছে তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার পয়সা দিয়ে। তার সরকার কোনো পয়সা কিন্তু সেখানে একটাও লাগায়নি। আপনার পয়সাটাকে, গল্প হচ্ছে কে কত সুন্দর স্ট্র্যাটেজিক্যালি সাজিয়ে কাজটা করবে, সেটাই হচ্ছে দেখা। বিভিন্ন পলিটিক্যাল পার্টি যে যে সময় ক্ষমতায় এসছে সে তার মতন করে সাজিয়েছে। তো এই জায়গাটা মানুষের বুঝতে হবে। আজকে আমি কনফিডেন্টলি বলতে পারি যে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট যদি পাবলিক ওয়েলফেয়ারের এই স্কিমগুলো, লক্ষ্মীর ভান্ডার, আয়ুষ্মান বা ধরুন জনধন যোজনা বা প্রধানমন্ত্রীর যে স্কিমগুলো রয়েছে, আবাস যোজনা যেগুলো রয়েছে, সবগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশে দুর্ভিক্ষ নামতে কিন্তু সময় লাগবে না। কারণ এই যে বেকার ভাতা, রেশন, ফ্রি রেশন বা কম টাকায় রেশন বা এই যে খাওয়ার ফ্রিতে, এই জায়গাগুলো মানেই হচ্ছে পুরো জিনিসটা আপনার টাকাতে আপনাকে দিয়ে স্কিমগুলো করিয়ে নিচ্ছে এবং পলিটিক্যাল পার্টিরা মাছের তেলে মাছ ভেজে নিজের প্রচার করে বেরিয়ে চলে যাচ্ছে। এবং দেশে দুর্ভিক্ষ নামতে সময় লাগবে না যদি এই সবগুলো স্কিম সবগুলো পলিটিক্যাল পার্টি একসাথে বলে আমরা কাল থেকে কোনো স্কিম চালাবো না। এবং সেখানে মানুষের মন রক্ষার্থে কিন্তু তারা জিনিসটা করে। কারণ আমরা মানুষেরা জানেন তো ভীষণ লোভী, আমরাই চাই যে আমাদেরকে কিভাবে ফায়দা দেবে। তো এই জিনিস কিন্তু পলিটিক্যাল প্রোপোগেন্ডা বলুন আর পলিটিক্যাল গিমিক বলুন, এগুলোতে কিন্তু রয়েছেই। তো ভোটের রাজনীতিতে এই জায়গাটা কিন্তু প্রচুর ভাবে কাজ করে। যাকে একটি পলিটিক্যাল পার্টির সবচেয়ে বেশি বাজেট থাকে পাবলিক ওয়েলফেয়ারে এবং সেটাকে তারা ভোট যুদ্ধে গিয়ে কাজে লাগায়। নোটা টেপা কি ঠিক হয় না ভুল? দেখুন, ভারতবর্ষে নোটা আর ইউএস ইউকের ভোটের নোটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এটা নিয়ে আমি একটা ভিডিও করতে পারি। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের যা গণতন্ত্র যেটাকে বলে বা ইলেকশন কমিশন যেটাকে বলে, সেখানে নোটা টেপা মানে হচ্ছে বৃথা। নোটা টেপাচ্ছে আপনি ঘরে বসে থাকা ভালো, কিন্তু ঘরে বসে থাকাচ্ছে আপনার যাকে মনে হচ্ছে তাকে গিয়ে ভোটটা দেওয়া সবার আগে ভালো। তার মানে আলটিমেটলি আপনার মানসিকতার সাথে আপনার সাইকোলজির সাথে কিন্তু পুরোপুরি খেলছে পলিটিক্যাল পার্টিগুলো। আর আপনি সেইভাবেই কিন্তু ভোটটা দিচ্ছে যে এই সরকার দিয়েছে, ওই সরকার কোথা থেকে দিয়েছে সেটা কিন্তু আপনি ভেবে দেখছেন না। কারণ আপনার কাছে এটা মনে হচ্ছে আম খাওয়া নিয়ে কথা, কে দিচ্ছে আমার যায় আসে না, হ্যাঁ যে দিচ্ছে সে থাকুক তাহলে আমি পাবো। কিন্তু সে তো আপনার টাকা, আপনার ট্যাক্সের টাকাই আপনাকে রিটার্ন করছে এবং সে একটা সরকারি স্কিমকে সে পার্টির প্রচারে ব্যবহার করে ফায়দা নিচ্ছে। কিন্তু সমস্ত পলিটিক্যাল পার্টিরা এটা করে। তার মানে আপনার মাথার সাথে আপনার পিটিউটারি গ্ল্যান্ডের সাথে কিন্তু খেলে যাচ্ছে এবং এটাকে বলা হয় সাইকোলজিক্যাল ওয়ার। এই সাইকোলজিক্যাল ওয়ারে যার স্ট্র্যাটেজি যত ভালো হবে সে ভোটে জিতবে। তো ভোট যখন দেন কখনো ভেবে দেখবেন যে আমার সাথে কি চলছে, তারপরে গিয়ে ভোটটা দেবেন, দেখবেন আপনি জেনুইন আপনার যেটা মনে হচ্ছে সেই জায়গায় ভোটটা দিতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শেষ ফেজের ভোটটা দিতে কিন্তু ভুলবেন না।